পলিসি সামিটে জামায়াত ইসলামীর যেই জায়গাগুলো তারা তুলে ধরেছেন সেগুলো আপনি খেয়াল করেছেন। সেখানে তারা বলেছে যে স্বাস্থ্য খাতে তারা জিডিপির 6 থেকে 8% বাজেট বরাদ্দ রাখবেন। তারা বলেছেন স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড তারা দেবেন, যেখানে টিন, এনআইডি, হেলথ কেয়ার এগুলো সব একসাথে করবেন। কৃষকদের জন্য সুদবিহীন ঋণের কথা বলেছেন। 5 লক্ষ গ্রাজুয়েটদের জন্য 2 বছর মেয়াদী মাসিক 10,000 টাকা সুদমুক্ত ঋণের কথা বলেছেন। এর আগে আমরা দেখেছি যে বিএনপি তাদের বলা চলে যে মাস্টার স্ট্রোক যেটি ইশতেহারের আগে, সেটি ফ্যামিলি কার্ড তাদের প্রচারণার একটি বড় জায়গা জুড়ে রয়েছে। এই যে এখন পর্যন্ত যে প্রতিশ্রুতিগুলো দেখছেন চলমান প্রেক্ষাপটে, বিশেষ করে অর্থনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে বাংলাদেশের নতুনত্ব কেমন দেখছেন, নাকি শুধু প্রতিশ্রুতির জন্য প্রতিশ্রুতি? আমি যেটা দেখলাম হচ্ছে জামাত তাদের যে নির্বাচনী ইশতেহারে তাদের যে পয়েন্টগুলো দিয়েছে, তার 2 দিন আগে জামাতে নায়েবে আমির ডক্টর তাহের সাহেব উনি বলেছেন যে বিএনপির যে প্রতিশ্রুতি, অর্থাৎ বিএনপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে আপনার জনগণের কাছে 31 দফা, তারপরে সেটাকে করে আবার 8 দফায় নিয়ে আসা হয়েছে নির্বাচন ক্যাম্পেইনের জন্য। বলেছে এটা একটি ধোঁকাবাজি। উনি জাস্ট এরকম একটি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে। আমি প্রথমত হচ্ছে জামাতের জামাতের আসলে স্ট্যান্ড কি, অবস্থানটা কি, এটাই তো আসলে আমাদের কাছে পরিষ্কার না। আপনি নির্বাচনী ইশতেহারে প্রত্যেক রাজনৈতিক দল তার আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় যে যাওয়ার জন্য যে পরিকল্পনা সেটা ঘোষণা করে থাকে। আমরা যদি অতীতে দেখি প্রত্যেকটা নির্বাচনেই প্রত্যেকটা রাজনৈতিক দল তার নির্বাচনের জনগণের ভোটারদের সাধারণত আকৃষ্ট করার জন্য তারা চমকপ্রদ কিছু প্রতিশ্রুতি জনগণকে দিয়ে থাকেন। কিন্তু আমরা যখন সেটার 5 বছর পর সেটাকে যখন আমরা অঙ্কটা মিলাতে যাই, তখন কিন্তু আমাদের জনগণের সে প্রত্যাশা এবং রাজনৈতিক দলের যে ইশতেহারের যে প্রতিশ্রুতিগুলো, এখানে কিন্তু বিশাল একটা ফাঁক থেকে যায়। কারণটা হচ্ছে এটাই যে আমাদের রাজনৈতিক দলগুলো বাংলাদেশের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর প্রকৃত সমস্যাগুলোকে সমাধান করার জন্য বাস্তব ভিত্তিক যে পরিকল্পনা অনুধাবন না করে তারা একটি জনগণকে জাস্ট আকৃষ্ট করার জন্য যে প্রতিশ্রুতিগুলো দিয়ে থাকে, যে কারণে হয় কি যে বাস্তবতার সাথে তাদের প্রতিশ্রুতিগুলোর মধ্যে অনেক ধরনের ফাঁক থেকে যায়, যে কারণে সেগুলো আসলে খুব একটা বেশি বাস্তবায়িত হয় না। তবে এবার বিএনপির যে আপনি যদি যে তাদের প্রতিশ্রুতিগুলো দেখেন, আপনি ফ্যামিলি কার্ডের কথা বলছেন রাইটলি, এটা নিয়ে অনেকেই দেখলাম, অনেক বড় বড় সাংবাদিক বুদ্ধিজীবীরাও প্রশ্ন করেছেন যে বিএনপি আসলে ফ্যামিলি কার্ডগুলো কি করে তারা প্রডিউস করবে, এই এত টাকা কোথা থেকে আসবে। তো এগুলো আসলে বিএনপি তারা দেখিয়ে দিয়েছে। এবং আপনি যদি দেখেন বিএনপি 8টি দফার একটি লিস্ট তারা তৈরি করে এবং লিফলেট আকারে তাদের ক্যান্ডিডেটদের কাছে তারা এগুলো দিয়েছে তারা করার জন্য। তো সেখানে যদি আপনি একটা ফ্যামিলিকে 10,000 টাকা করেও তাদেরকে যদি প্রিভিলাইজ দিয়ে থাকেন, তো আমাদের একটা ওখানে দেখা গেছে প্রায় 2,500 কোটি টাকা, 50 লক্ষ বা 1 কোটি মানুষকে দেয়া। তো আমাদের যে বাজেটের যে পরিমাণ ভলিউম, সেখানে তো 2,000-3,000 কোটি টাকা বাংলাদেশের জন্য খুব একটা বড় কোনো বিষয় না। আসলে আমরা হয় কি যে আমরা অনেক কিছু অ্যানালাইসিস না করে, বাস্তবতার সাথে না করে, এখন একটি রাজনৈতিক দলকে আমাদেরকে সমালোচনা করতে হবে, সেই সমালোচনার জায়গা থেকে আমরা এগুলো কথা বলে থাকি। আমি যেটা বললাম জামাতের কথা, জামাত আসলে প্রথমত তারা ইসলামিক দল নাকি রাজনৈতিক দল এটা নিয়ে আসলে কনফিউজড আছে। কারণ তাদের সম্প্রতি যে যাদের অ্যাক্টিভিটিসগুলো দেখেন, যে গত 2 মাস 3 মাস আমরা দেখলাম যে আসলে ওই সংসদ নামর যে মধুর যে মৌচাক, ওইখানে যে কী পরিমাণ মধু আছে, যে আসলে মানুষ ওইখানে ওই সংসদের যাওয়ার জন্য তাদের নীতিনৈতিকতা, তাদের যে অবস্থান, তাদের সামাজিক অবস্থান, এগুলোকে তারা কিছুই মনে না করে, আমি দেখলাম যে আপনার যেমন কোরবানির ঈদের মধ্যে যেমন গরু বেচা কিনা হয়, সেরকম দেখলাম যে সংসদ সদস্য এক দলের জন্য এইভাবে বেচা কিনা হচ্ছে। এখন এই যে একটু জনাব বাসার একটু থামাই, কারণ আমাদের সহ আলোচক থাকলে নিশ্চয়ই তার যদি কোনো প্রশ্ন থাকতো, সঞ্চালক হিসেবে কিছু প্রশ্ন আমাকে একটু করতেই হচ্ছে। আপনি যেটা বললেন যে সংসদের যে মধু আপনার ভাষায়, সেটি পাওয়ার জন্য অনেকে চেষ্টা করছেন, কিন্তু কে চেষ্টা করছেন না আসলে সংসদে যাওয়ার? রাজনীতি যারা করেন তাদের প্রত্যেকেরই তো উদ্দেশ্য আসলে সংসদে যাবেন তারা, এবং এটি তো আসলে এটাকে নেতিবাচক হিসেবে দেখার কি আছে? নেতিবাচক দেখার এটাই আছে, আপনি দেখেন আপনি রাজনীতি করেন জনগণের জন্য। এখন আপনার আদর্শ, আপনি একটা দেখেন, আপনি 2 দিন আগে একটি রাজনৈতিক দলকে আপনি গালাগালি করছেন,
গালাগালি করার পর আবার 2 দিন পরে আপনার সেই যে আদর্শ, আপনি যে আদর্শের কথা বলছেন, কিন্তু 2 দিন পরে গিয়ে আপনি সেই আদর্শের কথা ভুলে গিয়ে আপনি আপনার সমস্ত কিছুকে বিসর্জন, জলাঞ্জলি দিয়ে আপনি সেখানে যে গাঁট বাঁধছেন। আচ্ছা, তার মানে কি, আপনি জনগণকে বলছেন যে আপনার এটা আদর্শ, হ্যাঁ, কিন্তু আপনি বাস্তবতা গিয়ে কি হচ্ছে, আপনার ব্যক্তিগত চাহিদার জন্য আপনি শুধু একটি সংসদে যাওয়ার জন্য, একটি সংসদ সদস্য পদ পাওয়ার জন্য আপনি আপনার সারা জীবনের যে অর্জন আছে, সেই অর্জনগুলোকে আপনি বিসর্জন দিয়ে দিচ্ছেন।